ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমি প্রাণগোপাল দত্ত, আমার বাবা কালাচাঁদ দত্ত এবং আমার মা কিরণ প্রভা দত্ত। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার মহিচের। আমি আমার ছোটোবেলায় স্কুল কাটিয়েছি মহিচের প্রাইমারি স্কুল এবং মহিচের হাই স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়েছি। ক্লাস 8-এ পড়ার পরে আমি যেহেতু মহিচের হাই স্কুলে সায়েন্স ছিল না, সায়েন্সে পড়বো এই জন্য চান্দিনা হাই স্কুলে বদলি হয়ে চলে যাই এবং তখন 1966 ক্লাস 9-এ আমি পড়ি। তো তখন থেকেই 1966-র আন্দোলন, মিছিল, ভাঙচুর, অবরোধ, সেখান থেকে মিছিল করে কুমিল্লা শহরে যাওয়া, কুমিল্লা শহরে যে আবার পুলিশের হাতে মাইর খেয়ে মানে কুমতি নদীর পার অর্থাৎ গাংচর দিয়ে দৌড়াইয়া আবার ফিরে আসা, এইসবের দিকেই বেশি ঝুঁক ছিল। 68 সালে আমি মেট্রিক পাস করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই। আবার সেই একই ঘটনা পুনরাবৃত্তি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় মুসলিম লীগের মিটিং করার জন্য ফজলুল কাদের চৌধুরী সাহেব কুমিল্লা আসেন। তখন আমরা 4 বন্ধু, মানে আমি, দুলাল উদ্দার, তারপরে নির্মল আর কিশোর, আমরা 4 বন্ধু চিন্তা করলাম যে যেভাবেই হোক ফজলুল কাদের চৌধুরীর মিটিংয়ের মধ্যে একটা না একটা গণ্ডগোল করতেই হবে। কারণ সেই গণ্ডগোল করার জন্য কোনো পথ খুঁজে না পাইয়া আমরা দেখলাম যে ফজলুল কাদের চৌধুরী 2-3 বাস মাস্তান চিটাগং থেকে নিয়ে আসছে। না পাইয়া শেষ পর্যন্ত যেখানে 2টা বাস থামাইছিল সেই 2টা বাসের কাছে আমাকে এসে দুলাল দা ডেকে নিয়ে গেল, চাঁদপুর বাড়ি। সেও একজন মুক্তিযোদ্ধা ছিল, পরে মারা যায়। দুলাল দা আমাকে ডেকে নিয়ে বললো, এই শার্টটা খুলো তো। আমার তখন সবে 2টা শার্ট। হঠাৎ করে উনি আমার শার্টটা খুললো, খুলে নিয়ে একটা বোতল থেকে পেট্রোল ঢাললো, ঢাইলে ওইটার উপরে একটু ম্যাসের কাঠি মেরে বাসের উপরে মাইরে দিল, আর সাথে সাথে মিটিং পণ্ড হয়ে গেল। অর্থাৎ এই যে দুঃসাহসী অভিযানগুলা তখন থেকেই, এগুলা রক্তেই ছিল। তারপরে তো 1970 সালে আমরা মেডিকেল কলেজে ভর্তি হই, চিটাগং মেডিকেল কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে 70-এর 12ই নভেম্বর যে ঘূর্ণিঝড় হলো, অর্থাৎ লেখাপড়ার 2-3 মাসের লেখাপড়ার চাপে ঘূর্ণিঝড়টা যেন মনে হইলো যে একটা আশীর্বাদ হয়ে আসছে, কারণ কলেজ ছুটি হইলো। তখন সেই ছুটির মধ্যে আবার চলে আসলাম কুমিল্লাতে, গ্রামের বাড়িতে। কারণ এখন আর আইটেম দেওয়ার কোনো বালাই নাই, কারো কোনো মানে চাপের মধ্যে নাই। তো বাড়িতে আসার কিছুদিন পরে আবার গেলাম। তারপরে তো শুরু হলো নির্বাচনের শেষ পর্যায়ে আন্দোলন, নির্বাচন, সরকার কি হবে, এগুলি শুধু জল্পনা কল্পনা সবার মনের মধ্যে। তারপর আপনার মার্চ যখন আসলো, তখন ক্লাস হচ্ছে না। যেহেতু ক্লাস হচ্ছে না, বাড়িতে চলে আসা উচিত 12ই নভেম্বরের ঘূর্ণিঝড়ের মতো, কিন্তু তখন আবার সেই ওই রক্তে একই নেশা, আন্দোলন করব, এই করব, সেই করব। তখন আমার সবচেয়ে বেশি আমাকে খুব স্নেহ করতেন বাঁশখালীর ইউসুফ ভাই। ওনারা পড়তেন 5th ইয়ারে, আমরা পড়তাম 1st ইয়ারে। বাঁশখালীর ইউসুফ ভাই আমাকে যেদিকে যাইতো আমাকে নিয়ে যেত, যেদিকে যাইতো আমাকে নিয়ে যেত। তারপরে ইয়ের থেকে ওইটা লালদিঘির পাড়ে বন্দুকের দোকান ছিল না, লালদিঘির পাড়ের বন্দুকের দোকান একদিন লুট হইল। যাই হোক, ইউসুফ ভাই ওখানে গেলেন, উনি 3টা নিলেন বন্দুক। তাও মানে যে খুব যে অটোমেটিক কোনো গান তা না, ওই যে জাস্ট পাখি শিকারের বন্দুকের মতো বন্দুক আর কি। আমার একটা দিলেন, আর আমি তখন বন্দুক কি জিনিস সেটাও জানি না। মেডিকেল হোস্টেলে আসলাম। মেডিকেল হোস্টেলে আসার পরে আমার নিজেরই হাত পা কাঁপতেছিল যে বন্দুক এটা এখন রাখুন কোথায়। তারপরে শেষে ইউসুফ ভাইয়ের কাছে বললাম যে ইউসুফ ভাই, আমি তো এটা আমার রুমে রাখতে পারুম না,
তাই উনি আমাকে একটা ধমক দিল, তুমি তোমার রাখতে হবে না, আমার আছে 2টা আছে, তুমি এগুলি কোথায় রাখবে, রাখো তোমার রুমে, কেউ কিছু বলবে না এসে। তারপর আবার যে বললাম একটু পরে যদি পুলিশ আসে, ইউসুফ ভাই বলে যে পুলিশ আসলে তুমি বলবা যে এটা ইউসুফের বলবে। ঠিক আছে, ওই মানে মেডিকেল কলেজে যেরকম চলতো তখন, ফার্স্ট ইয়ারের ছেলে 5th ইয়ারের ছেলের সাথে ডরে ভয়ে কথাই বলা যায় না। তারপরে ওনার ধমক টমক খাইয়া বন্ধু একটা নিয়ে আসে, এটা রাখলাম ল্যাপের নিচে, মানে তুষকের নিচে চোখে। তারপরে প্রত্যেক দিন এরকম বের হই। তারপরে আমাদের যে এই ব্লকের সুভাষ দ্বারা ওই বোতল দিয়া ককটেল বানানো শুরু করলো, সেগুলি শুরু হইলো। তারপরে 25শে মার্চের পরে হঠাৎ করে যখন 25শে মার্চ রাত্রিবেলা যখন এই আকাশের মধ্যে মানে 2টা 2:30টার দিকে বিরাট বিরাট অগ্নিস্ফুলিঙ্গের মতো এই গোলাগুলি এসে পড়তেছে, মনে হচ্ছিল যেন সব মেডিকেল হোস্টেলে মেডিকেল কলেজে এসে পড়তেছে। থেকে পালাইয়া আমি চলে গেলাম, আমি কাশেম খন্দকার আর ডক্টর আনোয়ারুল্লাহ, আমরা 3জনই এখন প্রফেসর। আমরা চলে গেলাম ডক্টরস হোস্টেলের একটা রুমে। আমাদের 3জনের বাড়ি কুমিল্লা, আমরা যাবো কোথায়। তারপরে শেষে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, যখন চিটাগং শহরে আর্মি নেমে গেল, যে আমরা কোথাও ভেগে যাই। থাকতে গিয়ে আমরা এই 3জন, সাথে মফিজ ভাই বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি শিবিরের প্রেসিডেন্ট ছিল, উনি সহ আমরা ভাগতে শুরু করলাম। ভাগতে ভাগতে সেই বাঁশখালী পর্যন্ত চলে গেলাম। তারপরে সেখান থেকে আবার কুমিল্লা ফেরার জন্য চেষ্টা করলাম। কুমিল্লা যখন ফিরে আসি, সেটা অলরেডি বোধহয় এপ্রিলের 3-4 তারিখ। কুমিল্লা ফিরে এসে আমি আমার বাড়িতে যখন যাই, যে দেখি যে এক বিভৎস ঘটনা আমার বাড়িতে। আমার মানে কাকা, যিনি কুমিল্লাতে চাকরি করতেন সার্ভেয়ার হিসাবে, উনি কুমিল্লা শহরের 26 তারিখ সকালবেলা গুলি খেয়েছে। বাবা তাকে উদ্ধার করতে গিয়ে বাবা আর ফিরে আসতে পারতেছে না। আমার ছোট কাকা, যিনি সার্ভে করতেন কুমিল্লাতে, সে হোস্টেল থেকে কোথায় গেছে তার কোনো খবর নাই। আমার বড় ভাই আবার গেছে আমার বাবা কাকার খোঁজ নিতে, সেও ফিরে আসে নাই। আমি চিটাগংয়ে আটকা 25 তারিখ থেকে 4 এপ্রিল পর্যন্ত। সব মিলাই পরিবারের একটা মানে বিশৃঙ্খল অবস্থা। আমি যেই ঘরে ঢুকলাম, মনে হলো যেন আমার মা, চাচা, চাচিয়ারা যে একটা স্বর্গ হাতে পাইছে, যে একজন পাইছে এত গুরুত্বপূর্ণ মধ্যে হলো। 11 তারিখ হবে, বাই দিস টাইম কাকা 2জন, আমার ভাই, বাবা সবাই কাকার মানে অন্যের দেহ নিয়ে বাড়িতে চলে আসছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে সোনামুড়া চলে যাই। আমি আর অঞ্জন সোনামুড়া চলে আসলাম। সোনামুড়া এসে কলেজ টিলায় এসে দেখা হলো সৈয়দ রাজাউর রহমানের সাথে। ওইখানে গোপালের চকির মধ্যে আমরা যখন সবাই থাকতাম, একটা ভাঙ্গা ঘর পাহাড়ের নিচে। সেখানে থাকা অবস্থায় হঠাৎ করে একদিন খবর আসলো যে শেখ ফজলুল হক মনি আসছে, রাজ্জাক ভাই আসছে, উফায়েল আসছে, সিরাজ ভাই আসছে। এখন কি করে কি করা যায় সেটা নিয়ে একটা চিন্তা হবে। তো আমার এটুকু মনে আছে যে তখন সৈয়দ রাজাউর রহমানকে করা হলো, একটা পোস্ট দেওয়া হলো যে স্টুডেন্ট লিয়াজুন অফিসার ইস্টার্ন সেক্টর। তখন স্টুডেন্ট লিয়াজুন অফিসারের কাজ হলো স্টুডেন্টদের কালেক্ট করা, তাদের ভেরিফাই করা যে তারা কি আদৌ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল কিনা, তারা স্বাধীনতার পক্ষের শক্তি হবে কিনা, এগুলো। কারণ তখন আবার একটা গুজব হলো যে পাকিস্তান আর্মির চর হিসাবে ছাত্র শিবিরের লোকজন যুদ্ধে ঢুকে যাচ্ছে। তখন এই কাজগুলো করতাম। ওইখানে একদিন আমি স্টুডেন্ট লিয়াজ অফিসার সৈয়দ রাজাউর রহমানের কিছু চিঠি লিখতেছিলাম। তখন শেখ ফজলুল হক মনি আমাকে দেখলো, দেখে আমাকে বললো যে এরকম ব্যাপার, আরে তার তো হাতের লেখা খুব সুন্দর। রাজা ভাইকে বললো যে এরকম ওকে আমারে দিয়ে দে, ও আমার ডিকটেশন দেব। কারণ তখন কম্পিউটারও ছিল না, এত টাইপরাইটারও ছিল না, কিছুই ছিল না। তো সব চিঠিপত্র হাতে লেখা হইতো, ওনারা ডিকটেশন দিতেন, আমরা লেখা। শেষে একবার ওইখানে থাকা অবস্থায় আমরা, তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিল শচীন সিং, যদি আমার ভুল হয় আপনি শুধরে দিয়েন, শচীন সিং। আমরা কয়েকজন মনি ভাই সহ শচীন সিংয়ের বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার কাছে একটা কথা খুব ভালো লাগলো এবং ওইটার থেকে আমি অনেক যুদ্ধের প্রেরণা পাইলাম। শচীন সিং একটা কথা বলল যে আমরা যা করতে পারি নাই, আজকে তোমরা যেটা করতেছো সেটা দেখে আমি তোমাদের পদতলে আমার মাথা নত করি।
এতটুকুই মানে আমাদেরকে হাইলি ভ্যালুয়েট করলো। তো হঠাৎ করে একদিন মনি ভাই আমাকে বললো যে এরকম ব্যাপার, তোমাকে আবার একটু দেশের ভিতরে যেতে হবে। তো আমি বললাম যে কেন? বলে যে এরকম ইন্ডিয়ান আর্মির 2 জন লোক যাবে, তাদেরকে নিয়ে তারা দাউদকান্দি থেকে শুরু করে ওইদিকে 2-3টা ব্রিজ ডিমোলিশ করবে। তারপরে আবার তাদেরকে নিয়ে আসলাম। শেষে যখন স্বাধীনতা যুদ্ধের এই ট্রেনিং পর্যায়ে হলো, এর মধ্যে আরও একটা গুরু দায়িত্ব আসলো। সেটা হলো যে কলকাতাতে যে কলকাতার থেকে টাকা পয়সা আনানো। ধরেন এর মাঝে দিয়ে একবার আমি গেলাম মনিভের সাথে কলকাতা গেলাম। কলকাতাতে তখন থাকতেন তুফাইল ভাই, থাকতেন নর্দার্ন পার্কের ভবানীপুর নর্দার্ন পার্কের পাশেই সানি ভিলা নামে একটা বাড়িতে। তো সেই বাড়িতে গেলাম। সেই বাড়িতে যাইয়া দেখি যে রাজ্জাক ভাইও আসছেন, সিরাজ ভাইও আসছেন, মনি ভাইও গেলেন। কিন্তু ওইখানে যাওয়ার পরে সবাই তুফাইল ভাইরে তপন দা ডাকতেছে, রাজ্জাক ভাইরে রাজেন দা ডাকতেছে, সিরাজ ভাইকে সরোজ দা ডাকতেছে, মনি ভাইকে মনি দা ডাকতেছে। আমি চিন্তা করলাম যে এটা কি ব্যাপার, যে এদেরকে এরকমভাবে নাম ডাকতেছে কেন? পরে আমাকে মনি ভাই বলল, বুঝলি না, এখানে তো ব্রাহ্মণে রান্না করে, ব্রাহ্মণ আমাদের মুসলমানের পোলারে রান্না করে খাওয়াইবো, এটা যদি সে শুনে সে তো কোনোদিন রান্না করবে না। তারপরে ওখান থেকে একদিন সন্ধ্যায় আমি আবার গেলাম সৈয়দ নজরুল ইসলাম সাহেবের বাসায় মনিভের সাথে। ওখানে অলরেডি তখন হয়ে গেছে, মানে বিপ্লবী সরকার হয়ে গেছে। তো ওখানে যাওয়ার পরে মনি ভাই তখন আমার নিয়ে যখন সৈয়দ নজরুল ইসলামের এখানে গেল, যাওয়ার পরে সৈয়দ নজরুল ইসলাম চিঠি লেখার জন্য, তখন প্রায় রাত 9টা-10টা বাজে, চিঠি লেখার জন্য ডিকটেশন নেওয়ার লোক পাচ্ছে না। তো মনি ভাইরে বললো, মনি আমি একটা চিঠি লিখবো, তুমি একটু ডিকটেশন। মনি ভাই তখন তাড়াতাড়ি বললো যে না, গোপাল আছে এখানে, গোপালের হাতের লেখা খুব সুন্দর, আপনি বলেন। তো আমি ওখানে বসে ওনার চিঠির ডিকটেশন নিতেছি। এমন সময় তাজউদ্দিন সাহেব এখানে হাজির। আমি অভিভূত হয়ে যাই। এখনও আমি চিন্তা করি যে আমার ছাত্র হিসাবে আমি খুব ভালো ছাত্র, একটা সুখ্যাতি ছিল, ভালো ইংরেজি জানি, স্কুল কলেজে সবাই বলতো। তাজউদ্দিন সাহেবের ডিকটেশন নিতে গিয়ে আমি বহু শব্দ গ্যাপ রেখে চলে গেছি, যে এত কড়া ইংরেজি বলতেছিল যে সেই ইংরেজি শব্দ পরে আমি ডিকশনারি দেখা, মনি ভাইরে দেখা জিজ্ঞাসা করে তারপরে আমি লিখে ফিল আপ করেছি। এগুলি অ্যাকচুয়ালি এক একটা মানে এদের যে নলেজ ছিল, বিশেষ করে তাজউদ্দিন সাহেব আর সৈয়দ নজরুল ইসলাম সাহেবদের, এগুলি অচিন্তনীয় এবং অকল্পনীয়। থেকে আবার চলে আসলাম আগরতলাতে, যে আমার বাড়ি ঘরে সবাই রয়ে গেছে, আমি আগরতলায় চলে যাব, আপনার সাথেই থাকবো। তারপরে তো ধরেন স্বাধীনতা যুদ্ধের মধ্যে ওই যে আমি ইন্ডিয়ান সোলজারদের নিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকার পরে 3টা ব্রিজ ডিমোলিশ করা হলো। ইলেটগঞ্জের একটা ব্রিজ, রায়পুরের একটা ব্রিজ, আর গৌরীপুরের এখানে একটা ব্রিজ। মানে তখন তো প্রথম কাজ ছিল ব্রিজগুলো ডিমোলিশ করা। আর আমাদের মুক্তিযোদ্ধাদের তখন ডিমোলিশনের উপর এমন কোনো ট্রেনিংও ছিল না। ইন্ডিয়ান আর্মির লোকে আমাদের সাথে আসতো, আমরা শুধু গাইড করে নিয়ে আসতাম। ইন্ডাকশনের সময় একবার, সেটা ওই আমাদের কুমিল্লার ছাত্রলীগের নেতা নাজমুল হাসান পাখি, আরও কিছু ছেলে, ওই যে এখন কানাডাতে আছে রফিকের ভাই, তারপরে কুমিল্লা জেলা স্কুলের আমাদের এক টিচার ছিলেন, ওনার ছেলে, তারপরে কেনু ভাই বলে মোটর মেকানিক্স ছিলেন, ওনার ছোট ভাই, এরা ইন্ডাকশান করে। কিন্তু এই যে ইন্ডাকশান হবে, ইন্ডাকশান করার জন্য তাদেরকে নিয়ে সীমান্তের কাছে নিয়ে আসার জন্য মনি ভাই, তারপরে রেজা ভাই, আমরা সহ সবাই আসলাম। কিন্তু এরা যে ইন্ডাকশান হবে, এই পথে ইন্ডাকশান হবে, এই খবর কিভাবে পাকিস্তান আর্মির কাছে পৌঁছে গেছে। এবং তারা যেই নৌকায় উঠে শালদা নদী ক্রস করবে, এমন সময় ওদের উপরে ব্রাশ ফায়ার করলো, এবং ব্রাশ ফায়ার ওই স্পটে এরা 4 জন মারা গেল। কেনু ভাইয়ের ছোট ভাই, আমি তার নামটা ভুলে গেছি। তারপরে কানাডাতে আছে যে রফিকের ছোট ভাই, আর আমাদের কুমিল্লা জেলা স্কুলের এক স্যার ছিলেন, স্যারের ছোট ভাই। এর মধ্যে যুদ্ধের মাঝামাঝি, এটা বোধ হয় সেপ্টেম্বর-অক্টোবরের দিকে হবে, যে আমাদের যে 3টা থানা ছিল, ভৈরব, বাজিতপুর, কুলিয়ারচর ইস্টার্ন সেক্টরের সাথে, সেখানে আমাদের মুজিব বাহিনীর কিছু ছেলেকে কাদেরিয়া বাহিনীর কিছু লোক মানে পাকিস্তান আর্মির স্পাই অথবা রাজাকার মনে করে আটকে ফেলছিল। পরে এদেরকে ছুটানোর জন্য এক চিঠি নিয়ে আমাকে আসতে হয়েছিল।
ইয়েতে ভৈরবে। তো ভৈরবে আসার সময় আমাকে যে এটাকে কি বলে, বহু জায়গাতে বহু কাঠখড় পুরাইতে হয়েছে। যেমন আমার সাথে ছিল শামসুদ্দিন নামে একটা ছেলে, এবং সত্যিকার অর্থে একটা ধার্মিক ছেলে ছিল। যখনই যেখানেই নামাজ হতো সে সেখানে এসে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত। তো আমি তার সারা রাস্তা গালাগালি করতাম যে শালা, ধরা পড়লে তোর জন্য পড়ুম, তোর জন্য আমি মারা যাবো, এ করুম সে করুম ইত্যাদি। এবং মানে ভাগ্যের নির্মম পরিহাস হলো যেটা, যে আমরা ঠিকই মনিবের চিঠি নিয়ে ওইখানে আসলাম, কাদেরিয়া বাহিনীর লোকদের হাতে ওই চিঠি হস্তান্তর করলাম, আমাদের লোকদের নেগোশিয়েট করে ছুটে নিলাম। নেওয়ার পরে যাওয়ার পথে আমরা দুইজন আমরা যাইয়া যখন ময়নামতি থেকে দেবিদ্বারের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ক্রস করতেছিলাম ভোর রাত্রে, যে ভোর রাত্রে এখন কোনো পাকিস্তান আর্মির টহল থাকবে না। ক্রস করার সময় আমার সাথে একজন গাইড ছিল, আমি আগের রিক্সায় চলে গেলাম। পরের রিক্সাটাতে ছিল শামসুদ্দিন আর আরেকজন গাইড। তাদের রিক্সাটা যে রাস্তায় উঠলো এমন সময় একটা আর্মির লরি আসলো। লরি আসার সাথে সাথে রিক্সাটা তারা ঘিরে ফেললো, গাড়ি থেকে নেমে হল্ট করলো। তা আমরা দুজন তো রিক্সাওয়ালা করলাম যে চালাও, আরও জোরে চালাও। আরও একটু দূরে, প্রায় 300-400 গজ দূরে আইসা দাঁড়াইলাম। দাঁড়াইয়া দেখলাম যে ওদেরকে কি জিজ্ঞাসা করতেছে। জিজ্ঞাসা করে গাইডটাকে ছেড়ে দিল, কিন্তু শামসুদ্দিনকে ধরে নিয়ে গেল। এবং এই যে শামসুদ্দিন চলে গেল চিরতরে। কিন্তু শামসুদ্দিন যাওয়ার পথে প্রত্যেক জায়গায় নামাজ পড়ছে। গাইড আমাকে বললো, যদি গাইডের কথা সত্যি হয়ে থাকে, যে তারে কলমা জিজ্ঞাসা করছে, সে কলমা বলতে পারে না, অর্থাৎ তার থ্রোট ব্লক হয়ে গেছিল। যে আমি 2বার করে কলমা জুড়ে চিৎকার করে বললাম, সে আর কলমা বলতে পারে নাই, তারে তখন ধরে নিয়ে চলে গেল। এরপরে আমি যখন দেশে ঢুকার পরে এই যে এটাকে কি বলে আপনার, আমি বাড়ি আসি। আমাদের বাড়ির পাশে একটা শেল্টার ছিল আমাদের, জাস্ট আমার বাড়ি থেকে মাইল 1.5 দূরে। কিন্তু আমার বাড়িতে আমার থাকার কোনো উপায় নাই, বা আমার বন্ধুবান্ধব নিয়ে বা আমার সহযোদ্ধাদের নিয়ে থাকারও কোনো উপায় নাই। কিন্তু একটু পরে ওই বাড়িতে থেকে আমি খবর পাইলাম যে আমার বাবাকে ধরে নিয়ে গেছে রাজাকাররা। তারপরে ওরা নিয়ে গেছে, ওরা কিন্তু মারে নাই, টর্চার করে, মানসিক ফিজিক্যাল টর্চার করে ছেড়ে দিছে। সন্ধ্যার দিকে বাবা রক্ত বমি করতে করতে মারা গেছে। মারা যাওয়ার পরে আমি খবরও পাইলাম যে মারা গেছে। তারপর একটা বিল, আর কি, বিলটা ধরেন 1.5 মাইল হবে আমার বাড়ি থেকে। বিলের ওই পারে যে বাড়িতে আমি ছিলাম সেখান থেকে দেখলাম, সেটা নভেম্বরের 13 তারিখে। সেখান থেকে দেখলাম যে আমাদের বাড়ির পাশে, আমাদের পারিবারিক যে শ্মশান আছে, সে চিতাতে আগুন জ্বলতেছে। তাহলে তখন বুঝতে পারেন যে আমার মানসিক অবস্থাটা কীরকম হয়ে আছে তখন। তো যাই হোক, তখন এটা পরে আবার আমি আগরতলাতে চলে আসলাম। আগরতলাতে এসে আবার আমি যখন আগরতলা আসলাম, আসার পরেই মনির ভাই তখন ওই চিটাগং হিল ট্রাক্স দিয়ে ঢুকবে মেজর সুরত সিং সহ ইন্ডিয়ান মাউন্টেন ব্রিগেডের সাথে। মনিবের সাথে ছিল মনিরুল হক চৌধুরী। তো এর পরে ওনারা চলে গেলেন, এদিক দিয়ে আমরাও ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যে কুমিল্লা মোটামুটিভাবে 4-5 তারিখ থেকে কুমিল্লা প্রায় স্বাধীনের মতো হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্ট দ্য মানে টাউন এরিয়া। পেরিফেরিগুলো প্রায় হয়ে গেছে। তা আমরা চান্দিনাতে 13 তারিখে মোটামুটিভাবে চান্দিনা থানা হেডকোয়ার্টারটা, যেখানে প্রায় 600-700 পাকিস্তানি সোলজার ছিল, যে ওইটা ফ্রি করতে আমাদের 13 তারিখ পর্যন্ত সময় লেগে যায়। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হলো যে আমাদের চান্দিনা, দেবিদ্বার আর বরুড়া, এই 3 থানা নিয়ে একটা কমান্ড হয়েছিল মুজিব বাহিনীর। সেই কমান্ড ছিল হাবিবুর রহমান। ওই হাবিব ভাই পরে চিটাগং হিল, পরে আপনার স্বাধীনতার পরে উনি পুলিশ সার্ভিসে যোগ দেন। পুলিশের ডিএসপি থাকা অবস্থায় 75-এর পরে উনি ওই যে রাঙ্গামাটিতে আমাদেরই বাহিনীর সাথে গোলাগুলিতে মারা যান। এই হাবিব ভাইকে নিয়ে আমরা ধরেন চান্দিনা থানার ভিতরে ছোটোখাটো যত অপারেশনই করেছি, আমরা কোনো অপারেশনে ফেল হইনি। উই আর অলওয়েজ সাকসেসফুল। কারণ সে তখন ঢাকা ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের স্টুডেন্ট, মানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল। তার মানে ম্যাচুরিটি ছিল, প্রজ্ঞা ছিল,
এবং অত্যন্ত বিচক্ষণ ছিল। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে